2009 থেকে 2022 সাল পর্যন্ত একটা ডেটা আছে যেখানে প্রায় 2,500-এর বেশি মানুষকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এ হত্যা করা হয়েছে। এবং এছাড়াও গুমের শিকার হয়েছেন হাজারো মানুষ। আমি যখন দেখলাম যে বিচার প্রক্রিয়াটা শুরু হয়েছে, আমি তো এটা বেশ ক্লোজলি ফলো করছি। আমি এক্সপেক্ট করছিলাম শুরুর থেকে তারা একটা একটা করে ধাপে ধাপে করে যারা দোষী এদের প্রত্যেককে তারা বিচারের কাঠগড়ায় দাঁড়া করাবে। এই যে এত গুজব বারবার গুজব ছড়াচ্ছে, এই গুজবটা কেন ছড়াচ্ছে সেটা একটু বলি। অনেকে বলেন যে যাহা রটে তাহার কিছু তো বটে। এখানে বটেটা কি, কোনো বটে কিনা ছিল কিনা, বা গুজব যে ছড়ালো মানুষের এই গুজবকে বিশ্বাস করার কোনো কারণ আসলে ছিল কিনা? জিসিন, আসসালামু আলাইকুম। রমিও, আসসালামু আলাইকুম, এবং যারা দর্শক দেখছেন আপনাদের সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আমাকে ডাকার জন্য ধন্যবাদ। তো জেসিন, আপনি জিজ্ঞেস করলেন যে যাহা রটে তাহা বটে কিনা। এখন যাহা রটে তাহা বটে কিনা এটা বুঝতে হলে আপনাকে অনেক অনেক কিছু বিবেচনায় নিতে হবে। ধরেন, আপনি এমন একটা বাসাতে থাকেন যে বাসার বাথরুমটা বাইরে। তো রাতের বেলা আপনি বাসা থেকে বের হয়েছেন বাথরুমে যাওয়ার উদ্দেশ্যে, মল ত্যাগ করবেন অথবা যাই করবেন করবেন। এখন আপনার পার্শ্ববর্তী নেইবার আপনাকে দেখে তার আত্মীয়কে ফোন করে বলল যে এই ওই ওই পাশের বাসার লোকটা বের হয়েছে, ও মনে হয় কালকে ওখানে গিয়ে ওয়ালটপকে কোথাও যাচ্ছে চুরি করার জন্য। এখন একটা লোক বাথরুমে যাচ্ছে, তাকে আপনি বানা দিলেন সে চুরি করার পরিকল্পনা করতেছে। এখন যদি আপনার মাথার মধ্যে এরকম কুটবুদ্ধি থাকে অথবা এই ধরনের নোটোরিয়াস জিনিসপত্র সারাক্ষণ দুষ্টামি করতে থাকে অথবা গুতা দিতে থাকে, তাহলে ইট ইজ দ্য প্রবলেম লাইজ উইথ দ্যাট ইন্ডিভিজুয়াল অর দোজ গ্রুপস যারা সারাদিন এগুলো নিয়ে চিন্তা করতে থাকে, যাদের এই সমস্ত কল্পনার জগৎটা খুব বেশি ভালো লাগে। হ্যাঁ। তো আমার মনে হয় যে যারা এগুলা করেন, যারা এগুলা ছড়ান, আহ, তাদের, আমি তো সেদিন অ্যাকচুয়ালি বললামই যে আমার মনে হয় একরকমের বিকারগ্রস্ততা অথবা এক ধরনের লাইক মানুষ ফ্যান্টাসাইজ করতে করতে একসময় অসুস্থ হয়ে যায়। খুব সম্ভবত এরকম কিছু একটাই হয়েছে। আর না, আমি এ ধরনের কোন রকম লক্ষণই দেখছি না, কারণ এ ধরনের যখন সুযোগ ছিল, সবকিছুই সামনে ওপেন ছিল, তখন যারা এই কাজটি করেন নাই এনাদেরকে বারবারই প্রভোগ করা হচ্ছে আপনারা কিছু একটা করেন, আপনারা এদিকে আসেন। এখন ধরেন, এটা তো আপনার পাশের বাসার পাড়ার ক্রিকেট টিম না, অথবা আপনার কোনো পাড়ার মাস্তান চক্র না, অথবা আপনার কোনো ইউনিভার্সিটির গ্রুপ না। এটা একটা অর্গানাইজড বাহিনী। আপনি সারাদিন এদেরকে পোক করতে থাকবেন এবং এক্সপেক্ট করবেন যে তারা রিটালিয়েট করবে, তারা উত্তর দিবে। দ্যাট ডাজন্ট হ্যাপেন। ওকে, বাংলাদেশে এটা হওয়ার সম্ভাবনা খুবই কম, বাট চেষ্টা চলছে। অনেকে বিভিন্ন ভাবে প্রপাগেট করার চেষ্টা করতেছেন, বিভিন্ন ভাবে পোক করার চেষ্টা করতেছেন। আর গুম খুনের বিচার নিয়ে যদি কথা বলতে হয়, যেহেতু আমরা গুম খুনের বিচার নিয়েই আজকে এখানে আমরা মূল ডিসকাশনে যাচ্ছি, আমার সাথে আমার যে কলিগ, আমার বন্ধু আছে মুক্তাদির রশিদ রোমিও। রোমিও কমপক্ষে হলেও দীর্ঘ 14 বছর ধরে, আরো বেশি হবে বোধহয় 15 বছর ধরে গুম খুন নিয়ে কাজ করতেছে। আমি ধরেন গত 9-10 বছর ধরে এই জিনিসগুলোর সাথে কাজ করে আসতেছি। তো আজকে আপনারা যা দেখছেন এগুলা কিন্তু আমার মতো, রোমিওর মতো, তাসনিম খলিলের মতো, এরকম আরো যারা সাংবাদিক আছেন বাংলাদেশে, জাইমা ইসলাম আছেন, এরকম অনেক সাংবাদিকের কাজের ফসল। সুতরাং আপনারা অনেকে, আমি দেখলাম সেদিন লিখছে এটা তাদের ফসল, তারা ঘরে নিচ্ছে। আরে ভাই, যে জিনিসগুলো আপনারা আজকে সামনে দেখতেছেন এগুলো জানলেন কাদের কাছ থেকে? আমাদের কাছ থেকে। আপনি আয়নাঘরের নামটা কার কাছ থেকে জানলেন? আয়নাঘরের নামটা তো আমি বের করেছি সবার প্রথমে। আপনি তাসনিম ভাইকে জিজ্ঞেস করেন, ইউ উইল টেল ইউ। তো এই যে আজকে আয়নাঘর নিয়ে তো মাতামাতি করেন, এটা, বাট আপনারা আমাদেরকে ভিলিফাই করার চেষ্টা করতেছেন যে আমার মতো লোকরা, রমির মতো লোকরা, আমরা নাকি বিচার প্রক্রিয়া বাধা দেওয়ার চেষ্টা করতেছে, আমরা নাকি চাই না এদেরকে কোনোভাবে ট্রায়ালের মুখোমুখি করা হোক। এটা কতটা অবনক্সাস, কতটা ডার্টি একটা কথা, অথবা কতটা কতটা ডার্টি মাইন্ডেড লোক হলে অথবা মানসিকতা হলে কেউ এই ধরনের কথা বলতে পারে? তাদের কি কোনো ধারণা আছে আমরা কি ধরনের ঝুঁকি নিয়ে, আমাদের যারা সূত্ররা ছিল, যারা আমাদেরকে সহায়তা করেছে, তারা কতটা ঝুঁকি নিয়ে এই কাজগুলা করেছে? তখন তারা অ্যাকচুয়ালি কোথায় ছিল? আজকে যে এই যে বিচার বিচার করে যে আপনার লাফালাফি করছে কিছু আপনার উন্মাদ চক্র,
তখন এক্স্যাক্টলি তারা তখন কোথায় ছিল, তখন তারা কি করছিল? তখন তাদের একজন, আপনার এই যে পান্ডা যেটা, গাধাটা, এটা তখন 2013 সালে চিৎকার মারতেছিল শাহবাগে গিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য, ফাঁসি চাই, ফাঁসি চাই। শাপলা চত্বরের ম্যাসাকারকে সে লেজিটিমাইজ করতেছিল। তারপরে তার মনে হইলো যে সে ভুল কাজ করছে, তারপরে সে মাফ চাইছে। আর বেটা, তোর এই সমস্ত অ্যাক্টিভিজমের জন্য তো তখন কিছু মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে। ডিড ইউ ফরগেট দ্যাট? আমার মনে হয় লোকটা এটা ভুলে গেছে। না হচ্ছে সে সব মাফ চাচ্ছে। তোদের অ্যাক্টিভিজমের জন্য একটা কিছু সংখ্যক মানুষকে মেরে ফেলা হইলো, তখন তুমি এসে এখন মাফ চাইলে হবে? তুমি এসে এখন সাধু সাজার চেষ্টা করতেছো? এই যে ধরেন এই ধরনের ক্রিপ, বলবো আমি একে ক্রিপ এবং প্যারাসাইট ছাড়া আর আমার কোনো শব্দ ভালো মুখে আসতেছে না। এই যে যখন যেদিকে সুযোগ পায় তখন সেদিকে গিয়ে সে মুখ মারে। তো এই ধরনের ব্যক্তিদের কাছ থেকে আমার মনে হয় যারা বোধ সম্পন্ন আহ, নাগরিকেরা আছেন, শিক্ষিত সমাজের নাগরিকেরা যারা আছেন এবং সাধারণ যারা এগুলা অবজার্ভ করেন, দিস পিপল মাস্ট বি ভেরি মাচ কেয়ারফুল অ্যাবাউট এদের ইন্টেনশন কি, এরা কি করতে চায়, এরা কেন এগুলা প্রপাগেট করে, কেন এই ধরনের উস্কানি দেওয়ার চেষ্টা করে। এগুলা আমার মনে হয় আমলে নেওয়ার সময় এসেছে। সেই জায়গায় আসবো আমি জুলকারনাইন স্যার, কিন্তু তার আগে একটু জানতে চাই যে এই যে সেনাবাহিনীর যে কর্মকর্তাদের বিরুদ্ধে গুম সংক্রান্ত যে অপরাধের অভিযোগ উঠেছে, এটা আমরা শুনে আসছিলাম যে তাদের বিচার কি প্রচলিত আইনে হবে নাকি সামরিক আইনে হবে, এবং অনেকেই বলেন যে সেনাবাহিনীর পক্ষ থেকে এটাই আকাঙ্ক্ষিত ছিল, চাওয়া ছিল যে তাদের বিচারটা সামরিক আইনে হোক। এখন যেহেতু প্রচলিত আইনে হচ্ছে, কোনো রকম আপনার কাছে কোনো তথ্য আছে যে আসলে সরকারের সাথে এই বিষয়ে কোনো রকম টেনশন আছে কিনা আইসিটির সাথে সেনাবাহিনীর বা সরকারের সাথে সেনাবাহিনীর? 2009 থেকে 2022 সাল পর্যন্ত একটা ডেটা আছে যেখানে প্রায় 2,500-এর বেশি মানুষকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এ হত্যা করা হয়েছে, এবং এছাড়াও গুমের শিকার হয়েছেন হাজারো মানুষ। আমি যখন দেখলাম যে বিচার প্রক্রিয়াটা শুরু হয়েছে, আমি তো এটা বেশ ক্লোজলি ফলো করছি, আমি এক্সপেক্ট করছিলাম শুরুর থেকে তারা একটা একটা করে ধাপে ধাপে করে যারা দোষী এদের প্রত্যেককে তারা বিচারের কাঠগড়ায় দাঁড়া করাবে। কিন্তু দেখলাম যে এখানে দুটো কেসকে সিঙ্গেল আউট করা হয়েছে, একটা ব্রিগেডিয়ার আজমির কেসটি এবং আরেকটি হচ্ছে মীর আরমান হোসেনের কেস। দুজনই অত্যন্ত কষ্টকর অভিজ্ঞতার মাঝখান দিয়ে গিয়েছেন, আট থেকে না লাইক প্রায় 8 বছরের মতো, এবং তারা জীবিত অবস্থায় আল্লাহর রহমতে তাদের পরিবারের কাছে ফেরত গেছেন। আমার এটা কনসার্ন যে লোকগুলো ফেরত আসে নাই, যেমন চৌধুরী আলম, ইলিয়াস আলী, এই লোকগুলার কেসগুলো আপনারা কেন প্রথমে প্রায়োরিটাইজ করলেন না? কি কারণে প্রায়োরিটাইজ করলেন না? এগুলা তো, এই ঘটনাগুলো তো এর আগে হয়েছে। তাহলে এটা তো একটা সুষ্ঠু বিচার আমরা এক্সপেক্ট করছিলাম, আমরা চাচ্ছিলাম যেন ঘটনাগুলা ক্রোনোলজিক্যালি আসে। আপনি 2009-এর ঘটনা আগে ট্রিট করবেন নাকি 2012-এর ঘটনা আগে ট্রিট করবেন, 2012 আগে ট্রিট করবেন নাকি 2016 আগে ট্রিট করবেন? এই সিদ্ধান্তটা কারা নিয়েছে, কেন নিয়েছে, এটা আমার মনে হয় আইডেন্টিফাই করা উচিত। এবং সেনা কর্মকর্তাদের বিচার, আপনি যখন সামরিক বাহিনীতে চাকরি করেন, এটা একটা কমন আন্ডারস্ট্যান্ডিং যে আপনার বিচার সামরিক আইন অনুযায়ী হবে। এখন সামরিক বাহিনীর সদস্যরা যখন কোনো ভিন্ন বাহিনীতে যায়, ডিজিএফআই তে যায় অথবা র্যাবে যায়, তখন তাদেরকে সামরিক বাহিনীর সংশ্লিষ্ট হিসেবে বিবেচনা করা যায় কিনা সেটা আমার মনে হয় যারা বিচারিক কাজের সাথে যুক্ত আছেন তাদের দেখতে হবে। এবং আহ এই প্রক্রিয়ার সাথে যারাই জড়িত তাদেরকে তো অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। এখন সামরিক আইনে অনেক কিছুর বিচার করা সম্ভব, এবং আবার যখন এখানে সিভিল বডি ইনভলভ হয়ে যায় তখন সেগুলোর বিচার করতে গেলে ইউল হ্যাভ টু ইনভলভ সিভিল কোর্ট। তো আমার মনে হয় যেহেতু এটা একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন, এখানে সকলের মতামতের ভিত্তিতে এমন কিছুই পদক্ষেপ নেওয়া উচিত, এমন কিছু পদক্ষেপ নেওয়া উচিত যেখানে ভিকটিম ফ্যামিলি যারা সাফার করেছেন এনারাও স্যাটিসফাইড হন, যাদেরকে আপনি ট্রায়ালে নিচ্ছেন